কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদের আনন্দময় ফেরার পথে একটি পরিবারের 4 সদস্য সহ 5 জনের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একটি সাধারণ যাত্রা যেন হয়ে উঠল চির বিদায়ের পথ। বেঁচে গেলেন শুধু 12-14 বছর বয়সী ছোট্ট হাফেজ আবরার, কিন্তু তার জীবনের সবচেয়ে আপনজনের হারিয়ে এখন তার বেঁচে থাকাটাই হয়ে উঠেছে সবচেয়ে কঠিন শাস্তি। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাজধানী মোহাম্মদপুরে জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার মুফতি আব্দুল মমিন ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী দিল আফরোজ আক্তার ওরফে ঝর্ণা বেগম, মেয়ে লাবিবা এবং ছোট ছেলে আরশাদকে নিয়ে প্রাইভেট কারে করে ঢাকায় ফিরছিলেন। সঙ্গে ছিলেন গাড়ির চালক জামাল হোসেন। ঈদের আনন্দে ভরা মুখে তারা কুমিল্লার নিজ গ্রাম থেকে রওনা দিয়েছিলেন। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সাতারপাইয়া ইউনিয়নের বাড়িতে ঈদ উদযাপন করে ফিরছিলেন কর্মস্থলে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই যাত্রা আর শেষ হলো না। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বর্ণনা অনুসারে ঢাকামুখী প্রাইভেট কারটি মহাসড়ক ধরে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে চট্টগ্রামগামী স্টারলাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে উঠে পড়ে এবং প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। এক মুহূর্তের মধ্যে গাড়িটি দূরে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। চালক জামাল হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অবস্থায় পরিবারের সদস্যদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু একে একে মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী, মেয়ে লাবিবা ও ছোট ছেলে আরশাদ ঘটনাস্থলেই মারা যান। অলৌকিকভাবে বেঁচে যান আবরার। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লার ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তাকে বলা হয়েছিল বাবা মা ভাই বোন সবাই আহত হয়ে চিকিৎসাধীন, কিন্তু রাতে যখন স্বজনরা ময়নামতি হাইওয়ে থানা থেকে মরদেহ নিতে যান তখন আবরার সত্যটা জানতে পারেন। তারপর থেকেই ছোট্ট এই শিশু বাকরুদ্ধ হয়ে পড়েছে। চোখের সামনে পুরো পরিবারকে হারিয়ে তার মানসিক অবস্থা এখন অত্যন্ত নাজুক। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে উঠে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। গাড়িটি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে, তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাকে দায়ী করা হচ্ছে। মুফতি আব্দুল মমিন ছিলেন পরিবারের বড় ভাই। তার 2 ভাই আগেই মারা গিয়েছিলেন। মোহাম্মদপুরের মাদ্রাসায় ধর্মীয় শিক্ষকতা করে তিনি অনেকের কাছে পরিচিত ছিলেন। ঈদের ছুটিতে স্ত্রী সন্তান নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন। স্থানীয়রা বলছেন তিনি ছিলেন পরিবারের স্তম্ভ। সাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, একই পরিবারে এতগুলো প্রাণ একসঙ্গে ঝরে যাওয়া অপূরণীয় ক্ষতি। পুরো ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ নিয়ে বাড়িতে এসেছিলেন, ফিরে যাওয়া হলো না। নিহত মুফতি মমিনের চাচাতো ভাই ওয়াহিদুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, মুমিন আমাদের বড় ভাইয়ের মতো ছিল। 2 ভাই তো আগেই চলে গেছে, এখন সে সবাইকে নিয়ে চলে গেল। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, পুরো এলাকা স্তব্ধ। এমন মর্মান্তিক ঘটনায় কেউই স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। এই দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তার প্রশ্নকে সামনে এনেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বারবার এমন দুর্ঘটনা ঘটেছে। অতিরিক্ত গতি, যানবাহনের অদক্ষ চালক এবং ট্রাফিক আইনের অবহেলা যেন প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা ও কঠোর নজরদারি ছাড়া এই মৃত্যুর মিছিল থামানো যাবে না। আবরার এখন হাসপাতালে বিছানায় শুয়ে আছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতির আশা করছেন, কিন্তু মানসিক আঘাত কিভাবে সামলাবে এই শিশু? যখন সে সুস্থ হয়ে উঠবে তখন তাকে কিভাবে বলা হবে তার বাবা মা ভাই বোন কেউ আর বেঁচে নেই? এই প্রশ্নটাই এখন সবাইকে নাড়া দিচ্ছে। ডিপি স্টেট থেকে অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। কখন কি শর্তে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বা ডিপি স্টেট বলতে কাদের বুঝিয়েছেন, এখন সেই প্রশ্ন সামনে আসছে। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল আসিফ মাহমুদের কাছে। তিনি শুক্রবার বিকেলে বলেন, ডিপি স্টেটে বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারো নাম আমি উল্লেখ করতে চাই না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ এখন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র। তিনি বৃহস্পতিবার বিকেলে ঢাকার বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা বক্তৃতা করেন। সেই বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপি স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনা সরকারের যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন।
আপনারা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করি। আসিফ মাহমুদ বলেন, তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদের কিছু কিছু জায়গায় ফেসিলিটেট করা এবং তারা পুরো রোডম্যাপ করে নিয়ে আসছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। কিভাবে ক্ষমতা থাকা যায় সেই কৌশল সাজিয়ে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আমরা কিন্তু সেটাতে সায় দেইনি। আমরা সবসময় গণতন্ত্রকে সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট অন্তর্বর্তী সরকার ছিল বলে নির্বাচনটা হয়েছে। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আমরা নিজেরা আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি। এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ৩-৪ মাসে বিভিন্ন আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দেন দরবারে অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের কার্যক্রমকে বৈধতা দেওয়ার মতো বিষয় সেই প্রস্তাবে ছিল বলে দাবি করেন আসিফ মাহমুদ। স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেফতার মডেল মোসাম্মদ সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষ সহ 2 জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আশুলিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়। এর মধ্যে গ্রেফতার রফিকুল ইসলাম ওরফে দুর্জয়ের 3 দিন এবং মিষ্টি সুভাষের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক বিশ্বজিৎ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই মোহাম্মদ শহীদুজ্জামান আসামিদের 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অবৈধ কার্যক্রম পরিচালনা করেছে বলে সাক্ষ্য প্রমাণ রয়েছে। মামলা সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচারের স্বার্থে মূল রহস্য উদ্ঘাটন, জড়িত অপর অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহ এবং ইন্ধনদাতাদের শনাক্ত করতে আসামিদের 5 দিনের জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। মামলার এজাহারে বলা হয়েছে, 26 মার্চ বেলা 1:10 আশুলিয়া থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 22 থেকে 25 জন নেতাকর্মী স্লোগান দেন। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অবৈধ নির্বাচনে অবৈধ সরকার মানি না, মানব না, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে ইত্যাদি স্লোগান দেন। পরে বেলা 1:30টার দিকে 2 জনকে আটক করে পুলিশ। এই ঘটনায় আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী 7 ও 8 এপ্রিল ভারতের রাজধানী দিল্লি সফর করবেন। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সিং এ যোগ দেওয়ার আগে তিনি দিল্লি সফর করবেন। ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এটি হবে বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক হতে পারে। এছাড়া ভারত সরকারের আরও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আলোচনা চলছে। ঢাকার একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়েও 2 দেশের মধ্যে যোগাযোগ চলছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে দিল্লির পক্ষ থেকে এই সফর নিয়ে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত বহন করে। এর আগে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান এবং 2 দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে কলকাতার স্পিকার ওম বিরলা উপস্থিত ছিলেন, যা 2 দেশের সম্পর্ক পুনরুদ্ধারের বার্তা দেয়। এছাড়া 20 মার্চ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, ওই সাক্ষাতের পরপরই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরের বিষয়টি চূড়ান্ত হয়, যা বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে।